আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরান পুলিশের গোয়েন্দা প্রধান নিহত। ইরানে সরকার ফেলে দিতে হামলার পথ বেছে নেন ট্রাম্প। সৌদি আরবের রিয়াদে আবার বিস্ফোরণ। ইরানের রাষ্ট্র ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষী কে এই রেজা পাহলভি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টাপাল্টি আক্রমণ হচ্ছে। প্রতিশোধমূলক আঘাতের অংশ হিসেবে সরাসরি ইসরায়েলে হামলার পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোয় যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে নতুন করে টার্গেট করছে ইসলামী প্রজাতন্ত্র। একই সঙ্গে নতুন আরেকটি লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে তেহরান। এরই অংশ হিসেবে রোববার ১ মার্চ ইসরায়েলি সামরিক স্থাপনায় একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানের বিপ্লবী এ বাহিনী জানায়, একটি নতুন প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে জায়নবাদী শাসকের সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়েছে। IRGC রোববার ঘোষণা করেছে, ফিলিস্তিনে ইসরায়েলের দখল করা ভূখণ্ড এবং এ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। এটি ট্রু প্রমিস ৪ অভিযানের ষষ্ঠ ধাপ। এ বাহিনী আরও জানায়, উপসাগরীয় অঞ্চলে ২৭টি মার্কিন ঘাঁটি ছাড়াও ইসরায়েলের সেন্ট্রাল ডিস্ট্রিক্টে অবস্থিত তেল নফ বিমান ঘাঁটি, জায়নবাদী শাসকের জেনারেল স্টাফ এবং তেল আবিবের হাকিরিয়া কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু করা হয়েছে। IRGC আরও জানায়, তারা দখল করা ভূখণ্ড ও মার্কিন ঘাঁটিগুলোতে সাইরেনের শব্দ থামতে দেবে না এবং শত্রুকে বারবার আঘাত করার মাধ্যমে প্রতিশোধের ভিন্ন ও কঠোর পদক্ষেপ নেবে। এর আগে শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসক গোষ্ঠী ইরানের উপর আগ্রাসনমূলক হামলা শুরু করে। এরপর থেকে দফায় দফায় প্রতিশোধমূলক আঘাত করে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরান পুলিশের গোয়েন্দা প্রধান নিহত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান গোলাম রেজা রেজায়ান নিহত হয়েছেন। ইরানি স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। ইরানি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল শত্রুপক্ষের হামলায় জাতীয় পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল গোলাম রেজা রেজায়ান নিহত হয়েছেন। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত হয়েছেন ৪ বাংলাদেশি। তারা হলেন আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম, মাসুদুর রহমান ও দুলাল মিয়া। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড নেয়ামতুল্লাহ ভূঁইয়া। তিনি জানান, ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দরে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লে ৪ বাংলাদেশি প্রবাসী আহত হন। এদিকে উপসাগরীয় এলাকায় যুদ্ধ শুরু হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতে অবস্থিত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। দূতাবাস নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং সবাইকে বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে বলেছে দূতাবাসের পক্ষ থেকে। উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার জেরে গতকাল শনিবার সকাল থেকে হঠাৎ করেই ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ এই হামলায় জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। ইরানের সরকার ফেলে দিতে হামলার পথ বেছে নেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান শাসন ব্যবস্থা উৎখাতের লক্ষ্যে সামরিক হামলার পথ বেছে নিয়েছেন। তার এই পদক্ষেপ ২ দশকের বেশি সময় ধরে বিভিন্ন মার্কিন প্রশাসনের অনুসৃত নীতির তুলনায় একটি বড় বিচ্যুতি হিসাবে দেখা হচ্ছে। সহজভাবে বললে, ট্রাম্পের রেজিম পরিবর্তন নীতি অতীতের মার্কিন কৌশলগুলোর চেয়ে ভিন্ন ধরনের।
ইতিহাসবিদরা অ্যাক্সিয়সকে জানিয়েছেন ইরানে ট্রাম্পের হামলা এবং সরাসরি জনগণকে বিদ্রোহের আহ্বান যুক্তরাষ্ট্রের ইরাক ও ভেনেজুয়েলায় গৃহীত নীতির তুলনায় সম্পূর্ণ আলাদা। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ তার পররাষ্ট্র নীতিকে আরও অনিশ্চিত ও অপ্রত্যাশিত করে তুলতে পারে, বিশেষ করে যখন তিনি অন্যান্য অঞ্চলগুলোতেও শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছেন। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঘোষণা দেয় যে ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এর ফলে ইরানের শাসন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই দিনে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার ঘোষণা দেন এবং অস্পষ্টভাবে দেশটির জনগণকে সরকার উৎখাতের আহ্বান জানান। এ হামলাকে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে ব্যর্থ কূটনৈতিক প্রচেষ্টার ফল হিসাবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে ইরানের দাবির মুখে ট্রাম্পের অনমন্য অবস্থান তার দ্বিতীয় মেয়াদে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেয়। অভিযান ঘোষণার পর ভিডিও বার্তায় ট্রাম্প ইরানিদের উদ্দেশ্যে বলেন, যখন আমরা হামলা করব তখন আপনারা আপনার সরকার দখল করুন। এটি হয়তো আপনার প্রজন্মের একমাত্র সুযোগ। অ্যাক্সিয়সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতি থেকে উত্তরণের পথ হিসাবে তিনি দুটি বিকল্প দেখছেন। আমি চাইলে দীর্ঘ সময় ধরে সবকিছু দখল করতে পারি, অথবা 2-3 দিনের মধ্যে শেষ করে ইরানিদের বলবো কয়েক বছরের মধ্যে আবার দেখা হবে যদি আপনারা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন শুরু করেন। ট্রাম্পের ইরান নীতি 2003 সালে জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের সময় ইরাক আক্রমণ কিংবা জানুয়ারিতে নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর পদক্ষেপের তুলনায় ভিন্ন। ওই দুটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরাসরি সরকারের ক্ষমতা কাঠামো ভেঙে দিতে উদ্যোগী হয়েছিল। ওহাইও স্টেট ইউনিভার্সিটির সামরিক ইতিহাসের অধ্যাপক এবং অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্নেল পিটার মানসুর অ্যাক্সিয়সকে বলেন, ইরান পরিস্থিতি উভয় সংঘাতের চেয়ে আলাদা। ইতিহাসবিদদের মতে ইরাক ও ভেনেজুয়েলায় রেজিম পরিবর্তনের পরিকল্পনায় ভবিষ্যৎ সরকারি কাঠামো নিয়ে কিছু ধারণা ছিল, কিন্তু ইরানের ক্ষেত্রে তা এখনও স্পষ্ট নয়। মানসুর স্মরণ করিয়ে দেন 2003 সালের ইরাক যুদ্ধে জেনারেল ডেভিড পেট্রাউস প্রশ্ন তুলেছিলেন, আমাকে বলুন এটি কিভাবে শেষ হবে। সৌদি আরবের রিয়াদে আবার বিস্ফোরণ। সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্ব দিকে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, রিয়াদের পূর্বাংশের বাসিন্দারা জানিয়েছেন তারা বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়া উঠতে দেখেছেন। ওই বার্তা সংস্থাটি জানিয়েছে তাদের সংবাদদাতারাও বিস্ফোরণের শব্দগুলো শুনেছেন। এদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই মিত্র দেশ ইসরায়েল ও সৌদি আরব কয়েক সপ্তাহ ধরে এই হামলার পক্ষে চাপ দিচ্ছিল ট্রাম্পকে। তারই ফল দেখা যাচ্ছে এখন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের সমাধান কূটনৈতিকভাবেই হোক, এ বিষয়ে একাধিকবার কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে গত 1 মাসে গোপনে তিনি ট্রাম্পকে একাধিকবার ব্যক্তিগতভাবে ফোন করেন। সেখানে তিনি হামলার পক্ষে মত দেন। একই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার আহ্বান জানিয়ে আসছিলেন। সৌদি নেতা মার্কিন কর্মকর্তাদেরকে সতর্কও করে দেন যে এখনই হামলা না চালালে ভবিষ্যতে ইরান আরও বেপরোয়া, শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠতে পারে। যুবরাজ সালমানের এই অবস্থানকে সমর্থন দিয়েছেন তার ভাই ও প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানও। তিনিও গেল জানুয়ারি মাসে এক বৈঠকে হামলা না চালালে কি ঘটতে পারে তা তুলে ধরেন মার্কিন কর্মকর্তাদের সামনে। সৌদি আরবের এই অবস্থানের পেছনে কাজ করেছে দুটি কারণ। প্রথমটি হল নিজেদের তেলের স্থাপনাগুলোর ওপর ইরানের হামলা এড়ানোর ইচ্ছা, আর দ্বিতীয়টি হচ্ছে রিয়াদের প্রধান আঞ্চলিক শত্রু দমনের ইচ্ছা। ইরানের রাষ্ট্রক্ষমতার উচ্চাকাঙ্ক্ষী কে এই রেজা পাহলভি? ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির জ্যেষ্ঠ পুত্র রেজা পাহলভি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে একে একটি উপশম হিসেবে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রে নির্বাসিত পাহলভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে খামেনিকে আমাদের সময়ের এক রক্তপিপাসু স্বৈরশাসক বলে আখ্যায়িত করেন। তিনি দাবি করেন, খামেনির মৃত্যুর মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্র কার্যত তার অন্তিম সময়ে পৌঁছেছে এবং খুব শিগগিরই এটি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। রেজা ইরানে নেতৃত্ব দেওয়ার বিষয়ে উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেন।
রেজা পাহলভি হুঁশিয়ারি দিয়ে বলেন যে খামেনির কোনো উত্তরসূরি নিয়োগের চেষ্টা শুরু থেকেই ব্যর্থ হতে বাধ্য। ইরানের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, এটি একটি মহৎ জাতীয় উৎসবের শুরু হতে পারে, তবে লড়াই এখনও শেষ হয়ে যায়নি। বিশ্বজুড়ে লাখ লাখ বিরোধী বিক্ষোভকারীকে উজ্জীবিত করতে সমর্থ হলেও সমালোচকদের মতে পাহলভি কোনো ঐক্যবদ্ধ ব্যক্তিত্ব নন, বরং একটি বিতর্কিত চরিত্র। কে এই সাবেক যুবরাজ রেজা পাহলভি, যিনি আবারও নিজের দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখার চেষ্টা করছেন? তার সম্পর্কে আমরা কি জানি? ইরানের ঐতিহাসিক রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে জন্মের পর থেকেই প্রস্তুত করা হচ্ছিল রেজা পাহলভিকে, কিন্তু ১৯৭৯ সালের বিপ্লব যখন তার বাবার রাজতন্ত্রকে উৎখাত করে, তখন তিনি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন। দূর থেকে তিনি দেখেছেন তার বাবা মোহাম্মদ রেজা শাহ পাহলভি, যিনি একসময় পশ্চিমা মিত্রদের সমর্থন পেয়েছিলেন, তিনি কিভাবে এক দেশ থেকে আরেক দেশে আশ্রয় খুঁজে ফিরেছেন এবং শেষ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত হয়ে মিশরে মারা যান। হঠাৎ ক্ষমতা হারানোর পর তরুণ যুবরাজ ও তার পরিবার রাষ্ট্রহীন হয়ে পড়ে এবং নির্বাসনে জীবন কাটাতে বাধ্য হন। তখন তাদের ভরসা ছিল দিন দিন কমতে থাকা হাতেগোনা কিছু রাজতন্ত্রপন্থী ও শুভাকাঙ্ক্ষী। পরবর্তী কয়েক দশকে পাহলভি পরিবার একাধিকবার ট্র্যাজেডির মুখে পড়ে। রেজা পাহলভির ছোট বোন ও ছোট ভাই দুজনেই আত্মহত্যা করেন।